ছিনতাই ধর্ষণের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, সামলাতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদ ছাড়ার আহ্বান। রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে অস্থিরতা আরও বাড়বে, লক্ষ্য থেকে দূরে সরে যাচ্ছে সরকার, মন্তব্য তারেক রহমানের। ডিসেম্বরের সংসদ নির্বাচনের লক্ষ্যে চলছে প্রস্তুতি, তফসিল ঘোষণায় কারো মুখাপেক্ষী হবে না ইসি, জানালেন কমিশনার। ইলন মাস্ককে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়ে প্রধান উপদেষ্টার চিঠি, 90 কার্যদিবসের মধ্যে স্টারলিংক চালুর আহ্বান। এসালম গ্রুপের মালিক পক্ষের নামে থাকা ৮,১৩৩ কোটি টাকার শেয়ার জব্দ হবে, দুদকের আবেদনে আদালতের আদেশ। স্বাগত জানাচ্ছি বিরোধীন সংবাদ রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি মাহমুদা মৌমিতা। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে পুরো খবর। আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক দাবি করে দ্রুত নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। পরিস্থিতি সামাল দিতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায়িত্ব ছাড়ারও আহ্বান জানান তারা। ছিনতাই, হামলা এবং ধর্ষণের প্রতিবাদে রোববার নিরাপত্তা আন্দোলন কর্মসূচি পালন করেন রাজধানীর কয়েকটি কলেজ এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সম্প্রতি আলোচিত একাধিক ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ইডেন মহিলা কলেজের মূল ফটকে দাঁড়িয়ে বিক্ষোভ সমাবেশ করেন ছাত্রীরা। তারা বলেন, ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় প্রশাসন কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারেনি। শিক্ষার্থীদের দাবি, শুধু জানুয়ারি মাসেই দেশে 2 শতাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ধর্ষকদের যদি কোনো সুষ্ঠু বিচার না পায় তাহলে তারা রাস্তায় আবারও দাঁড়াতে বাধ্য হবে। তার অতি সত্বর আপনারা এটা স্টেপ নেন। যদি না নেন তাহলে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা, এই যে আইন উপদেষ্টারা বসে আছেন, তাহলে এই যে চেয়ারে বসার তো কোনো মানে নাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ দাবি করে দেশে দ্রুত গণতান্ত্রিক পরিবেশ তৈরির আহ্বান জানান তারা। এই অভ্যুত্থানের সামনের সারিতে রেখে নেতৃত্ব দিয়েছে সেই নারীরা আজকে ঘরের মধ্যেও সে নিরাপদ বোধ করছে না। যে রাষ্ট্র নারীর নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না, সেই রাষ্ট্র আমরা চাই না, এই রাষ্ট্র প্রধানও আমরা চাই না। ছিনতাই, ডাকাতি ও সব ধরনের অরাজকতার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করে সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরাও। 24 পরবর্তী সময়ে আমরা একটি নিরাপদ বাংলাদেশ চেয়েছিলাম, যেখানে রাজনৈতিক কিংবা অরাজনৈতিক কোনো ধরনের অনিরাপত্তা আমরা ভুগতে চাই না। শুধু শাস্তির আওতায় নয়, তাদেরকে মুক্ত জায়গায় শাস্তি দিন, যেন সারা বাংলাদেশের জনতা দেখতে পায় ধর্ষণের শাস্তি মুক্ত অবস্থায় তাকে গুলি করে হত্যা করা হয়েছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনেও নিরাপত্তা আন্দোলন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড প্রদর্শন করে দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দাবি জানান। পরিপূর্ণ নিরাপত্তা না দিতে পারলে দায়িত্বরতদের সরে যাওয়ারও আহ্বান জানান তারা। উনি যদি না পারেন, প্লিজ আপনি না পারলে আমাদের দেশকে আরো এরকম 2 দিনে 17টা থেকে 50টা ধর্ষণে নিয়ে যাবেন না। সরকারের এখন উচিত পুলিশ প্রশাসনকে একটু স্ট্রংলি হ্যান্ডেল করা। 5 আগস্ট স্বৈরাচার পতনের পরও দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়ায় হতাশা প্রকাশ করেন তারা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 5 আগস্টের পর রাজনৈতিক ছত্রছায়ায় চাঁদাবাজি বন্ধ হওয়ায় চুরি, ছিনতাই সহ আইন শৃঙ্খলার অবনতি হয়েছে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক AKM শহীদুর রহমান। রমজানে অর্থ লেনদেন বাড়ায় অপরাধের ঝুঁকিও বাড়ে, তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ সতর্কতা নেওয়া হচ্ছে জানান তিনি। গতরাতে ডেমরার মাতুয়াইলে চেকপোস্ট পরিদর্শনে এসে তিনি বলেন, এসব বন্ধে মাঠে থাকছে তল্লাশি দল। ধর্ষণ, চুরি বা ডাকাতির মতো কোনো ঘটনার খবর পেলে তা দ্রুততার সঙ্গে র্যাবকে জানানোর আহ্বান জানান। 5 আগস্টের আগে যারা চাঁদাবাজিতে জড়িত ছিল তাদের আয়ের পথ বন্ধ থাকায় এখন তারা ডাকাতি, ছিনতাইয়ে জড়িয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি র্যাব ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে বলে জানান AKM শহীদুর রহমান। 5 আগস্টের পূর্বে এরা হয়তো একটি রাজনৈতিক ছত্রছায়ায় থাকতো, সেই তাদের সাথে অন্য এই ধরনের চুরি, ডাকাতি, ছিনতাই ব্যতীত তারা হয়তো বিভিন্নভাবে অপ্রকাশ্যে যে চাঁদাবাজিগুলো করতো সেগুলি এখন নাই।
এখন কোনো রাজনৈতিক ছত্রছায়ায় কেউ এই ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারতেছে না, এই জন্য হয়তো এরা এই ধরনের অপরাধমূলক কার্যকলাপের সাথে সম্পৃক্ত হচ্ছে। কায়েমি স্বার্থে যেন পুলিশ দলদাসে পরিণত না হয় সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজশাহীর শারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সহকারী পুলিশ সুপারের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এই নির্দেশ দেন তিনি। নবীন পুলিশ কর্মকর্তাদের পেশাদারিত্ব, আন্তরিকতা, নিষ্ঠা এবং দায়িত্বশীলতার সঙ্গে কর্তব্য পালনের আহ্বান জানান। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সমাপনী কুচকাওয়াজে 38তম বিসিএস পুলিশ ব্যাচের 3 জন এবং 40তম বিসিএস পুলিশ ব্যাচের 57 জন প্রশিক্ষণার্থী অংশ নেন। কোনো কায়েমি স্বার্থ যেন আপনাকে তাদের দলদাসে রূপান্তরিত করতে না পারে, সেই জন্য সর্বদা সতর্ক থাকতে হবে। সরকারি কর্মকর্তা হিসাবে আপনাদের কাছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্য থাকবে। এসব তথ্য শেয়ার করার ক্ষেত্রে সতর্ক থাকুন এবং নিশ্চিত করুন যেন কোনো গোপন বা সংবেদনশীল তথ্য যেন জনসমক্ষে না আসে। পুলিশের 4 ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, সরকারি চাকুরি বিধি অনুযায়ী জনস্বার্থে এই 4 জনকে অবসরে পাঠানো হয়েছে। অবসরে পাঠানো 4 ডিআইজি হলেন অ্যান্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি মোহাম্মদ নিশারুল আরিফ, নৌ পুলিশের ডিআইজি মোহাম্মদ আব্দুল কুদ্দুস আমিন, হাইওয়ে পুলিশের ডিআইজি মোহাম্মদ আজাদ মিয়া এবং আমিনা বেগম। বিধি অনুযায়ী অবসরের সব সুবিধা পাবেন এই 4 জন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের 27 জুলাই পঙ্গু হাসপাতালে পরিদর্শনে গিয়ে চিকিৎসকদের জুলাই আন্দোলনে আহতদের কোনো চিকিৎসা এবং ছাড়পত্র না দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই তথ্য উপস্থাপন করা হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সকালে এক ব্রিফিংয়ে তাজুল ইসলাম বলেন, 5 আগস্ট রাজধানীর চাংখারপুলে আন্দোলনরতদের গুলি করে হত্যার মামলায় পুলিশের সাবেক কর্মকর্তা আরশাদ হোসেন এবং ইমাজ হোসেন ইমনকে একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। আর রামপুরায় আন্দোলনরতদের গুলি করে হত্যার ঘটনায় অন্য একটি মামলায় পুলিশের সাবেক এসআই চঞ্চল চন্দ্র সরকারকেও একদিনের জন্য জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়া হয়েছে। শেখ হাসিনা প্রথম দিকেই পালিয়ে যাওয়ার আগে একবার হসপিটাল ভিজিটে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে বলেছেন নো ট্রিটমেন্ট নো রিলিজ, অর্থাৎ কোনো চিকিৎসা দেবেন না এবং কাউকে এখান থেকে রিলিজ করবেন না যাতে বাইরে যেতে না পারে। এই নির্দেশাবলীর কথা সেখানকার রোগীরা জানিয়েছেন, ডাক্তাররাও জানিয়েছেন। সেই তথ্য প্রমাণাদি আমাদের কাছে আছে, যেটা আজকে আদালত জিজ্ঞাসা করেছিলেন সেগুলো আমি জানিয়েছি আদালতকে। 25 ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করেছে সরকার। রোববার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। তবে 25 ফেব্রুয়ারি জাতীয়ভাবে পালন করার সিদ্ধান্ত হলেও দিনটিতে সরকারি ছুটি থাকবে না। যথাযথভাবে দিবসটি পালনে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ এবং সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। 2009 সালের 25 ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ডে 57 সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। এরপর থেকেই দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি তোলেন শহীদ পরিবারের স্বজনরা। রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে দেশে অস্থিরতা আরও বাড়বে বলে সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে ঢাকা বার আইনজীবী ফোরামের 31 দফা নিয়ে প্রশিক্ষণ কর্মশালায় দেয়া ভার্চুয়াল বক্তব্যে তিনি এই সতর্কতা দেন। এ সময় সংসদের সংস্কারের একমাত্র জায়গা বলে মন্তব্য করেন তিনি। রাষ্ট্রকাঠামো মেরামতে 31 দফা নিয়ে ধারাবাহিক কর্মশালা করছে বিএনপি। এরই অংশ হিসেবে ঢাকা বার আইনজীবী সমিতি মিলনায়তনে এ আয়োজন। কর্মশালার শুরুতে বক্তব্য রাখেন আইনজীবী সমিতির বিভিন্ন পর্যায়ের নেতারা। কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, সরকারে থাকা কয়েকজনের মন্তব্যে মনে হচ্ছে তারা তাদের মূল লক্ষ্য থেকে সরে যাচ্ছেন। তাদের কথাবার্তায় জনমনে বিভ্রান্তি তৈরি হচ্ছে বলেও মনে করেন তিনি। সরকারের মূল দায়িত্ব হচ্ছে সেটি, অর্থাৎ দেশের মানুষ যেই সিদ্ধান্ত নিতে চায়
সেই সিদ্ধান্তের সাথে একমত পোষণ করা এবং দেশের মানুষকে তার সিদ্ধান্ত নিতে সহযোগিতা করা, সেই ব্যবস্থা করা, রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে সহযোগিতা করা। সংসদই সংস্কার বাস্তবায়নের একমাত্র জায়গা উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশ অস্থিতিশীল হলে অর্থনীতি সহ সব খাতই ক্ষতিগ্রস্ত হবে। যখনই রাজনৈতিক অস্থিরতা থাকবে, রাজনৈতিক স্টেবিলিটি যদি আমরা এনশিওর করতে না পারি, তাহলে আমরা যে যত সংস্কারই ঘোষণা করি না কেন, যে যত নীতি গ্রহণ করি না কেন, কোনোটি সাকসেসফুল হবে না। রাজনীতি অস্থির হলে এটি এফেক্ট করবে অর্থনীতিতে এবং অর্থনীতি এফেক্ট করবে সব কিছুকে। তারেক রহমান বলেন, সংসদ কার্যকর করতে যত দেরি হবে, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সহ সব খাতে ততই অস্থিরতা বাড়বে। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডিসেম্বরে সংসদ নির্বাচন টার্গেট করে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এর আগে যৌক্তিক সময়ে তফসিল ঘোষণা করা হবে। দুপুরে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এসব কথা জানান নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। তফসিল ঘোষণার ক্ষেত্রে ইসি কারো মুখাপেক্ষী হবে না বলেও জানান তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। অল্প সংস্কার চাইলে এ বছরের ডিসেম্বরে ভোট, আর বেশি সংস্কার চাইলে 2026 সালের জুনের মধ্যে নির্বাচন সম্ভব, জানান প্রধান উপদেষ্টা। তবে দ্রুত জাতীয় নির্বাচনের তাগিদ দিয়ে আসছে বিভিন্ন রাজনৈতিক দল। এরই মধ্যে প্রস্তুতিও শুরু করেছে নির্বাচন কমিশন। সাধারণত 40 থেকে 55 দিন হাতে রেখে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এ বছরের ডিসেম্বর টার্গেট করেই তফসিল দেওয়ার কথা বলছে ইসি। রাজনৈতিক দল তাদের মতো করে কথা বলছে, আমরাও শুনছি। নির্বাচন কমিশন বাস্তবতার প্রেক্ষিতে নিরপেক্ষভাবে এবং তার প্রস্তুতি নেওয়া সাপেক্ষে আমরা ডিসেম্বরে নির্বাচন করার জন্য যে যৌক্তিক সময়টা আগে রাখতে হবে, সেই সময়েই আমরা এই শিডিউলটা ডিক্লেয়ার করব। যৌক্তিক সময়ে তফসিল ঘোষণায় কোনো চাপ নেই বলছে ইসি। ভবিষ্যতে কোনো চাপের কাছে নতি স্বীকার না করারও আশ্বাস তাদের। যে নির্বাচন কমিশন স্বাধীন, নির্বাচন কমিশন কারোর কথায়, কারোর ইনফ্লুয়েন্সে, কারোর সুবিধা অসুবিধা বিবেচনায় নেবে না। কারোর কোনো নির্দেশনা, ইনস্ট্রাকশন, ইনফ্লুয়েন্স এগুলোর ঊর্ধ্বে উঠে নির্বাচন কমিশন কাজ করছে। কোনো চাপ নাই আমাদের, এবং চাপের কাছে আমরা নতি স্বীকার করব না। এদিকে জুনের মধ্যে স্থানীয় সরকারের ভোট করার প্রস্তাব দিয়েছে স্থানীয় সরকার কমিশন। তবে বিষয়টি পরিষ্কার নয় বলে জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুষ্ঠু ও উৎসব মুখর পরিবেশে নির্বাচন আয়োজনে স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট সবাইকে যথাযথ দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভায় তিনি এই নির্দেশনা দেন। সিইসি বলেন, এবছর ডিসেম্বরে এবং তা না হলে আগামী বছরের জুনে নির্বাচন হতে পারে। সেই লক্ষ্যে নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। এই বছরের জুন মাসের মধ্যে ভোটার তালিকা চূড়ান্তের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান সিইসি। ডিসেম্বর আমরা সেইভাবে প্রস্তুতি নিচ্ছিলাম। স্থানীয় হোক আর জাতীয় হোক, ভোটার লিস্ট তো মাস্ট লাগবে না, একটা সঠিক ভোটার লিস্ট না। এই ভোটার লিস্টে আমরা পারফেক্ট একটা ভোটার লিস্ট করার চেষ্টা করছি। আর আমরা প্ল্যান করেছি আগামী জুন মাস নাগাদ আমরা এই শেষ ভোটার তালিকাটা হাল নাগাদ করতে পারবো। মার্কিন ব্যবসায়ী ইলন মাস্ককে বাংলাদেশের সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া 90 কার্যদিবসের মধ্যে স্টারলিংকের পরিষেবা চালুর আহ্বান জানান তিনি। ইলন মাস্ককে লেখা এক চিঠিতে এই আমন্ত্রণ জানান অধ্যাপক ইউনূস। চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশে স্টারলিংকের সংযোগ চালু হলে উদ্যোগী তরুণ, গ্রামীণ নারী এবং সুবিধা বঞ্চিতদের জীবনে ইতিবাচক প্রভাব পড়বে। প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানকে স্পেসএক্স টিমের সাথে কাজ করার দায়িত্ব দেওয়া হয়েছে। 90 দিনের মধ্যে বাংলাদেশে স্টারলিংকে প্রস্তুত করার জন্য প্রয়োজনীয় কাজ শেষ করতে বলা হয়েছে। এছাড়া চিঠিতে উন্নত ভবিষ্যতের জন্য দুই দেশ একসঙ্গে কাজ করার প্রত্যয় জানান প্রধান উপদেষ্টা। গত 13 ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্কের সঙ্গে টেলিফোনে কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টে দেওয়া খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের করা আবেদনের শুনানি 2 মার্চ সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে 3 বিচারপতির আপিল বেঞ্চ শুনানির জন্য এই দিন ঠিক করেছেন। রাষ্ট্রপক্ষের আবেদনের সাথে যুক্ত করে শুনানির জন্য আজ সময় চান দুদকের সিনিয়র আইনজীবী আসিফ হাসান। পরে আগামী রোববার শুনানির দিন নির্ধারণ করা হয়। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় 2018 সালে খালেদা জিয়াকে 7 বছরের কারাদণ্ড এবং 10 লাখ টাকা অর্থদণ্ড দেয় বিচারিক আদালত। রায়ের বিরুদ্ধে একই বছরের 18 নভেম্বর হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া। পরে 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর 6 আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এবং জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার দণ্ড মওকুফ করে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়। এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা 8,133 কোটি 56,72,000 টাকা মূল্যের শেয়ার জব্দের আদেশ দিয়েছে আদালত। দুপুরে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন। দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক তাহসিন মোনাবিল হক শেয়ার অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। পরে আদালত শুনানি শেষে আবেদন মঞ্জুর করে। আবেদনে বলা হয়, মোহাম্মদ সাইফুল আলমের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধান চলছে। সাইফুল আলম এবং তার লোকজন বিভিন্ন ব্যাংক থেকে নামে বেনামে অবৈধভাবে ঋণ নিয়ে তা আত্মসাৎ করেছেন। পরে নিজের এবং পরিবারের সদস্যদের নামে দেশে বিদেশে বিপুল সম্পদের পাহাড় গড়ে তোলেন। শিল্পায়নের জন্য বর্তমানে বড় চ্যালেঞ্জ গ্যাসের দাম এবং সরবরাহ সংকট। জ্বালানির দাম বাড়ালে দেশে তার আর শিল্প কারখানা হবে না বলে ক্ষোভ জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে জ্বালানি সংকটের কথা স্বীকার করে বিইআরসি চেয়ারম্যান বলেন, গেল 15 বছরে দেশীয় উৎস থেকে গ্যাস সরবরাহ বাড়ানোর কোনো চেষ্টা করা হয়নি। দেশে গ্যাসের দাম প্রায় 1.5 গুণ বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে সরকার। নতুন শিল্পের জন্য 150% এবং সম্প্রসারণে 50% জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। এমন উদ্যোগের কঠোর সমালোচনা করেছেন শিল্পোদ্যোক্তারা। এমন অবস্থা চললে এদেশে আর শিল্প কারখানা না করার হুঁশিয়ারিও দেন তারা। পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ ও ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সেমিনারে ব্যবসায়ীরা বলেন, জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্ত শিল্প খাতের জন্য আত্মঘাতী। এর চাপ নিতে পারবেন না উদ্যোক্তারা। বর্তমান সরকার শিল্পে জ্বালানির নিরাপত্তা দিতে পারেনি বলে অভিযোগ তাদের। ইন্ডাস্ট্রিয়াল গ্রোথের যে চাকাটা সেটাকে ধরে রাখার জন্য আমার কিন্তু এটা আউটপুট ধরে রাখার জন্য এই এনার্জির নিরবিচ্ছিন্ন এবং অ্যাফোর্ডেবল এনার্জি প্রয়োজন। আমার ম্যাক্রো স্টেবিলিটি এটার সাথেও কিন্তু এনার্জির একটা বড় সম্পর্ক আছে। এক্সপানশন করলে 50% বাড়ানো। থ্যাঙ্কস গড টু দ্য গভর্নমেন্ট যে তারা এই ধরনের অ্যানাউন্সমেন্ট এখন করেছে, কারণ আমরা কেউ আর ইন্ডাস্ট্রি করতে ইন্টারেস্টেড না এবং এটা হবে না। বাংলাদেশে কোনো ইন্ডাস্ট্রি আর হবে না। এমন পরিস্থিতিতে দেশে ব্যবসা প্রতিষ্ঠান টিকে থাকবে কিনা তা নিয়ে সংশয় জানান বিশেষজ্ঞরা। দেশের অর্থনীতি ধরে রাখতে হলে গ্যাসের দাম বর্তমানের চেয়ে কমানো দরকার বলে মত তাদের। এবং প্রতিদিনই আমাদের গ্যাস সাপ্লাই আমাদের ফিল্ড থেকে কমছে। এটা সাংঘাতিক ডেঞ্জারাস এবং আমাদের যে বিবিয়ানা যেটার উপরে আমরা 50% ডিপেন্ড করি, ওইটাও অনেক ওল্ড ফিল্ড, বুড়ো হয়ে গেছে। পুরানো পলিসিতে আছে প্রতি বছর 4টি কূপ খনন করার জন্য। আমরা যদি 4টি কূপও প্রতি বছর খনন করতাম, কতগুলি কূপ হতো? আমরা গত 15 বছরে এক্সপ্লোরেশনে তেমন কিছুই খরচ করিনি। এ সময় ভোলার গ্যাস ঢাকায় নিয়ে আসলে আগামী 3 বছরের জন্য সরবরাহ সংকট কিছুটা কমবে বলে জানান বিইআরসি চেয়ারম্যান। তাহলে কিন্তু একটা সোয়াপিং এর সম্ভাবনা আসছে। এবং আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি মঙ্গলবার সকালে অ্যাটর্নি জেনারেল এবং চিফ প্রসিকিউটরের আবেদনে এই দিন ধার্য করে উচ্চ আদালত। এদিকে সেদিনই 13 বছর ধরে কারাগারে থাকা আজহারুলের মুক্তির দাবিতে গণঅবস্থান কর্মসূচি দিয়েছে জামায়াত। ৭১ মানবতা বিরোধী অপরাধে 2014 সালে জামাত নেতা এটিএম আজহারকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে রায় পুনর্বিবেচন আবেদনেও 2019-এ মৃত্যুদণ্ড বহাল রাখে আপিল বিভাগ। রাজনৈতিক পট পরিবর্তনে রায় পুনর্বিবেচনা চেয়ে আবারও হয় আবেদন। নানা সভা সমাবেশে তিনি মুক্তি না পেলে স্বেচ্ছায় কারাবরণের কথাও বলেন জামাত আমির।
দয়া করে তাকে এখনই মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন। যদি মুক্তি না দেন, বাংলাদেশ জামাতে ইসলামীকে সরাসরিভাবে আককরি করতে এই দেশের 3 কোটি প্রাপ্তবয়স্ক মানুষ সমর্থন করেন। এই 3 কোটি মানুষকে জেলে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। অবশেষে এই জামাত নেতার রিভিউ শুনানি দ্রুত করতে আপিল বিভাগে আবেদন করেছেন অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটর, আর এই শুনানি হতে পারে মঙ্গলবার। এদিকে সেদিনই 13 বছর ধরে কারাগারে থাকা আজহারের মুক্তির দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণ অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়ে রেখেছে জামাত। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দীর্ঘ 19 বছর পর আগামীকাল গোপালগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে বিএনপির সমাবেশ সফল করতে এর মধ্যে শেষ হয়েছে প্রস্তুতি। আগামীকাল শহরের পৌর পার্কে সকাল 10টায় সমাবেশ হবে। জেলার বিভিন্ন স্থানে ব্যানার এবং ফেস্টুন টাঙানো এবং সড়কে সড়কে নির্মাণ করা হয়েছে তোরণ। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন এবং কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। সভায় অন্তত 40,000 লোকের সমাগম আশা করা হচ্ছে। এদিকে ধামরাই আগামীকাল ঢাকা জেলা বিএনপির জনসভা ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনসভা ঘিরে পুলিশের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা আইন শৃঙ্খলা রক্ষার্থে অতিরিক্ত ফোর্স মোতায়েনের ব্যবস্থা নিয়েছি এবং আমাদের সিভিল এবং পোশাকে 2 পর্যায়ে ওখানে আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে। গত বছর শুধু মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছে 2609 জন। এর মধ্যে 37% ঘটেছে হেলমেট না পরার কারণে। ব্র্যাক এবং বিশ্বব্যাংকের জরিপে এসব তথ্য উঠে এসেছে। গবেষকরা জানান, বিএসটিআই অনুমোদিত হেলমেট ব্যবহার করেন মাত্র 3% চালক এবং 2.5% যাত্রী। সকালে রাজধানীতে এক সভায় আলোচকরা এসব কথা বলেন। দ্রুত গন্তব্যে পৌঁছানো যায় তাই মোটরসাইকেল ব্যাপক জনপ্রিয়, কিন্তু অনেক চালক ও আরোহী হেলমেট ব্যবহার করেন না। যাও ব্যবহার হচ্ছে তাও নিম্নমানের। অথচ এক জরিপে দেখা গেছে সড়কে 40%ই মোটরসাইকেল দুর্ঘটনা ঘটছে। বিআরটিএ জানিয়েছে মোটরসাইকেল দুর্ঘটনা কমাতে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। হেলমেট ব্যবহার না করলে জরিমানা করা হচ্ছে বলেও জানায় পুলিশ। হেলমেট ব্যবহার নিশ্চিত করতে 300 ফিট সড়কে আইন প্রয়োগ শুরু হয়েছে। এর পাশাপাশি চালকদের সচেতনও করা হচ্ছে। বেশিরভাগ চালক ফ্যাশনের জন্য হেলমেট ব্যবহার করেন না, তাই প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে দৃষ্টিনন্দন হেলমেট তৈরির আহ্বান জানাচ্ছি। মানসম্মত হেলমেট নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে পুলিশ। আইন না মানলে জরিমানাও করা হচ্ছে। দুর্ঘটনা কমাতে মানসম্মত হেলমেট পরতে চালক ও যাত্রীদের সচেতন হওয়া উচিত। তবে সড়কে বিএসটিআই, বিআরটিসি ও পুলিশের সীমাবদ্ধতা দেখছেন উপদেষ্টা। দুর্ঘটনাপ্রবণ এলাকায় রোড মার্কিং করার তাগিদ দেন তিনি। হেলমেট অবশ্যই মানসম্মত হতে হবে, সেটা নিশ্চিত করতেই হবে, কিন্তু সড়কে দায়িত্বরতদের এ নিয়ে গাফিলতি রয়েছে। দুর্ঘটনা কমাতে মোটরসাইকেল চালকদেরও প্রশিক্ষণ নিতে হবে। অনুষ্ঠানে 10 জন মোটরসাইকেল চালককে মানসম্মত হেলমেট উপহার দেওয়া হয়। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হবিগঞ্জের রাজবাড়ীগঞ্জে সিএনজি অটোরিকশার স্ট্যান্ড দখল নিয়ে 2 দল শ্রমিকের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছেন। তাদের কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিকেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে বাজারের অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে উপজেলার নগর গ্রামের মোশাহিদ মিয়ার সঙ্গে পাশের শিবপাশা গ্রামের আলী নূর মিয়ার বিরোধ চলছিল। বিকেলে মোশাহিদ মিয়ার লোকজন স্ট্যান্ডটি দখল করতে চাইলে আলী নূরের লোকজন বাধা দেয়। এই নিয়ে দুপক্ষের শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এসির কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ হয়ে তুহিন এবং রাফি নামে 2 যুবক নিহত হয়েছে। দুপুরে উপজেলার কাঁচপুরে মেঘা কমপ্লেক্সের ইস্টার্ন ব্যাংকের উপশাখায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, মেঘা কমপ্লেক্সের ইস্টার্ন ব্যাংকের এসির কম্প্রেসার মেরামতের সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে
তুহিন এবং রাফি নামে দুজন দগ্ধ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দেশের কয়েক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। এর মধ্যে দিনাজপুর, রংপুর এবং বগুড়ায় বজ্রপাতে মারা গেছেন 3 জন। দিনাজপুরে ভোর থেকেই মেঘাচ্ছন্ন ছিল আকাশ। সকাল 8:30 থেকে শুরু হয় বৃষ্টি। আধ ঘন্টায় প্রায় 16 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর মধ্যে পার্বতীপুর উপজেলার মধুরীডাঙ্গায় বজ্রপাতে একজনের মৃত্যু হয়। এদিকে হঠাৎ বৃষ্টিতে বিপাকে পড়েন শিক্ষার্থী, অফিসগামী মানুষ। রংপুরে সকাল থেকে হালকা বৃষ্টি শুরু হয়। এর মধ্যে বদরগঞ্জে বেলা 11:15টায় বজ্রপাতে মারা যান সাইদা বেগম নামে এক নারী। বগুড়ার কাহালুতে ধানের চারা ওঠানোর সময় বজ্রপাতে মোহাম্মদ আকন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সকালে বৃষ্টি হয়েছে সুনামগঞ্জেও। মেহেরপুরের বৃষ্টির সাথে দমকা বাতাসে গম ক্ষেতের ক্ষতির আশঙ্কায় পড়েছেন কৃষকরা। রোহিঙ্গার সংকট নিরসনে মিয়ানমার সরকার এবং আরাকান আর্মি সহ সব পক্ষের সাথে আলোচনা চলছে বলে জানিয়েছেন ঢাকায় সফররত মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে বৈঠক করেন। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বিশপ বলেন, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান চাই জাতিসংঘ। রোহিঙ্গারা যাতে সসম্মানে নিজ দেশে ফিরতে পারে তা নিশ্চিত করাই লক্ষ্য। তবে মিয়ানমারের পরিস্থিতি জটিল মন্তব্য করে জুলি আরও জানান, সেখানকার পরিস্থিতি স্বাভাবিক করতে প্রতিবেশী দেশগুলোর সাথেও আলোচনা চলছে। কাল কক্সবাজারে রোহিঙ্গাদের আশ্রয় শিবির পরিদর্শন করবেন জুলি বিশপ। এই ছিল এখনকার সংবাদে। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।